এই যে বিশাল কমপ্লেক্স, এর নাম হরমিন্দর সাহিব। এখানেও রয়েছে আরও বেশ কিছু গুলির চিহ্ন এই দেয়ালটিতে। জালিয়ানওয়ালাবাগে যখন গুলি চলছিল সেই মুহূর্তে আতঙ্কিত জনতা অনেকেই প্রাণ বাঁচাতে এই কুয়োর মধ্যে ঝাঁপিয়ে পড়েন। চলে এসেছি দুর্গানা মন্দিরে। এটি মা দুর্গার মন্দির। মন্দিরটির বেশিরভাগটাই সোনায় মোড়া। আমি এখন রয়েছি অমৃতসরে। কাল রাতেই এসছি। আজ সারা দিন আমি অমৃতসরে থাকব। ঘুরে দেখব স্বর্ণ মন্দির, জালিয়ানওয়ালাবাগ, ওয়াঘা আটেরি বর্ডার এবং সময় পেলে আরও অনেক কিছু দেখব। সেই সাথে জায়গাগুলোকেও আপনাদের দেখাবো। বলবো জায়গাগুলো সম্পর্কে সব ধরনের তথ্য। বলবো যে অমৃতসরে আপনি কী করে আসবেন, কী করে অমৃতসর ঘুরবেন, কোথায় থাকবেন বা সেই সব হোটেলগুলোর কন্ট্যাক্ট নাম্বার। একটুও স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন। এই একটা ভিডিওতেই আপনি সব ধরনের তথ্য পেয়ে যাবেন। কলকাতা থেকে এক রাতের জার্নিতে অমৃতসরে আসার জন্য আপনি ধরতে পারেন জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস, অকাল তখ্ত এক্সপ্রেস কিংবা দুর্গিয়ানা এক্সপ্রেস। ট্রেনগুলির সময় সারণী আমি স্ক্রিনের উপর দিয়ে রাখলাম। এছাড়া অমৃতসর মেল ধরেও হাওড়া থেকে 2 রাতের জার্নিতে তৃতীয় দিন সকালে অমৃতসরে পৌঁছাতে পারেন। এ বাদে সরাসরি হাওড়া থেকে অমৃতসরের টিকিট না পেলে দিল্লি হয়েও ট্রেন বদল করে দ্বিতীয় দিন রাতের মধ্যেই অমৃতসরে পৌঁছানো যায়। আমরা সেভাবেই চলেছি। আর যদি কলকাতা থেকে বিমানে অমৃতসরে আসতে চান তবে নামতে হবে অমৃতসর শহর থেকে 11 কিলোমিটার দূরের শ্রী গুরু রামদাসজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। অমৃতসর দেখে আপনি আমাদের মতো রওনা দিতে পারেন কাশ্মীর ভ্রমণের উদ্দেশ্যে। এছাড়া অমৃতসর থেকে হিমাচল প্রদেশের ডালহৌসি কিংবা ধর্মশালার দিকেও ঘুরতে যেতে পারেন। আমার এই পেছন দিকে রয়েছে কুইন্স রোড, আর এই যে দিকটা আমি দেখাচ্ছি এই দিকটা চলে গেছে গোল্ডেন টেম্পলের দিকে। তো এই যে 2 রাস্তা, এই 2 রাস্তার উপরে অনেক হোটেল আছে, বিভিন্ন মানের হোটেল আছে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো হোটেলে থাকতে পারেন। অমৃতসরে পৌঁছে আপনি স্বর্ণ মন্দিরের কাছে বা তার 1-2 কিলোমিটারের মধ্যে নানা মানের হোটেল পেয়ে যাবেন। কুইন্স রোডের হোটেলগুলো স্বর্ণ মন্দির থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। এগুলি ছাড়াও স্বর্ণ মন্দিরের আশেপাশে থাকা বেশ কিছু হোটেলের ফোন নম্বরও আমি স্ক্রিনের উপর দিয়ে রাখলাম। ইচ্ছে হলে যোগাযোগ করে নেবেন। অমৃতসরে আমরা রয়েছি এই কৈনাথ হোটেলে। এই হোটেলে মধ্যবিত্তদের নাগালের মধ্যেই আপনি ঘর পেয়ে যাবেন। কৈনাট হোটেলটি কুইন্স রোডের ধারে একটি গলিতে স্বর্ণ মন্দির থেকে প্রায় 2 কিলোমিটার দূরে।
হোটেলটির কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনের উপর দিয়ে রাখলাম। এই হোটেলে আমরা যে ঘরটায় আছি, আসুন সেটা একটু দেখিয়ে দিই। কাইনাট হোটেলের এই ধরনের একটি ঘরের ভাড়া মোটামুটি ১৬০০ টাকার মতো পড়তে পারে। সকাল 8:30 নাগাদ প্রাতরাশ সেরে আমরা বেরিয়ে পড়লাম অমৃতসর ঘুরতে। আপনাদের হোটেল যদি স্বর্ণ মন্দির থেকে দূরে থাকে, তাহলে ইচ্ছে করলে আপনারা এই ধরনের টোটো বা অটো ভাড়া করতে পারেন। এটা জনপ্রতি 30 টাকা নিতে পারে এবং ওইখানে পৌঁছালে আপনি পাশেই পাবেন জালিয়ানওয়ালাবাগ এবং তার একটু দূরে আছে দুর্গেনা টেম্পল। অমৃতসরকে বলা হয় পাঞ্জাবের সাংস্কৃতিক রাজধানী। আধ্যাত্মিক চেতনার সাথে যে শহরে মিশে রয়েছে দেশপ্রেমের রক্ত ঝরানো ইতিহাস। অমৃতসর শহরের গোড়াপত্তন হয় 1574 সালে চতুর্থ শিখ গুরু রামদাসজির হাত ধরে। তিনি হ্রদসহ একটি বনাঞ্চলকে ব্যস্ত কেন্দ্রে রূপান্তরিত করেন, নির্মাণ করেন পবিত্র হ্রদ অমৃত সরোবর। পরবর্তীকালে এই অমৃত সরোবরকে কেন্দ্র করেই গড়ে ওঠে হরমিন্দর সাহিব সহ স্বর্ণ মন্দির। জায়গাটির নাম হয় অমৃতসর। আধ্যাত্মিক চেতনার পাশাপাশি এই শহরের সাথে মিশে রয়েছে দেশপ্রেম ও স্বাধীনতা সংগ্রামের গৌরবময় ইতিহাস, যার করুণতম সাক্ষী হয়ে এই শহরের বুকে দাঁড়িয়ে রয়েছে জালিয়ানওয়ালাবাগ। এমনই এক ঐতিহ্যবাহী শহরের বুক চিরে চলতে চলতে একসময় আমরা পৌঁছে গেলাম অমৃতসরের হেরিটেজ স্ট্রিটে। হেরিটেজ স্ট্রিট হল টাউন হল ও স্বর্ণ মন্দিরের মধ্যে সংযোগকারী এক প্রাচীন রাস্তা। একসময় এই রাস্তাটি অতিরিক্ত যানবাহন, দখলীকৃত দোকানপাট, হকার ও ওভারহেড তারসহ খুবই খারাপ অবস্থায় ছিল। 2016 সালে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল রাস্তাটির পুনর্নির্মাণ ও সংস্কার করে রাস্তাটিকে যানবাহন মুক্ত হেরিটেজ স্ট্রিটে পরিবর্তিত করেন। এখন জায়গাটিকে প্রায় 400 বছর আগের অমৃতসর শহরের মতো একটি ভিন্টেজ রূপ দেওয়া হয়েছে। বসানো হয়েছে রাজা রঞ্জিত সিং, ডক্টর BR আম্বেদকর সহ নানা বিশিষ্টজনের মূর্তি। আমি এখন এগিয়ে চলেছি স্বর্ণ মন্দিরের দিকে। এখানে কিন্তু মাথায় কোনো ধরনের আচ্ছাদন দিয়ে যেতে হয়। পাশেই রয়েছে বিভিন্ন দোকান, সেখান থেকে আপনি একদম খুব কম টাকায় একটা কিছু কিনে নেবেন, না হলে ওখানে ঢুকতে পারবেন না। এই সমস্ত দোকান ডান দিকে বাঁ দিকে রয়েছে রাস্তার দুপাশে। আপনি একদম খুবই স্বল্প দামে সুন্দর সুন্দর আচ্ছাদন রয়েছে, টুপি বা এই ধরনের ওড়না মতো আপনি কিনে নিয়ে ঢুকতে পারেন। এছাড়াও আপনি সঙ্গে থাকা রুমালও ব্যবহার করতে পারেন। আমি 30 টাকা দিয়ে এই ধরনের একটি জিনিস কিনেছি। আপনারা এখানে আসলে 30 টাকা 20 টাকায় বিভিন্ন ধরনের আচ্ছাদন পাবেন। যে কোনো একটা পছন্দ করে কিনে নিয়ে মাথায় দিয়ে ঢুকতে পারেন। আমি চলে এসেছি গোল্ডেন টেম্পলের একদম প্রবেশপথের সামনে। এর উপরে রয়েছে একটা সুন্দর ঘড়ি, আর জায়গাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সফেদ মার্বেলে তৈরি। এই দরজা দিয়ে আমি এখন ভেতরে ঢুকব।
ঢোকার আগে এখানে জুতো রাখার ব্যবস্থা রয়েছে, রয়েছে জুতো ঘর, জুতো এখানে জমা দিয়ে টোকেন সংগ্রহ করে তবেই ঢুকবে। এই যে বিশাল কমপ্লেক্স, এর নাম হরমিন্দর সাহিব। এই হরমিন্দর সাহিব শিখদের এক পবিত্র তীর্থ। এর ভেতরে অমৃত সরোবর রয়েছে, যার মানে মাঝখানে রয়েছে স্বর্ণ মন্দির বা গোল্ডেন টেম্পল। হরমিন্দর সাহিব নামে বিশাল কমপ্লেক্সের মধ্যে রয়েছে অমৃত সরোবর। সেই সরোবরের ঠিক মাঝখানে রয়েছে স্বর্ণ মন্দির। স্বর্ণ মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়েছিল 1577 সালে। নির্মাণ কাজ শুরু করেন চতুর্থ শিখ গুরু রামদাসজি। পরবর্তীকালে পঞ্চম শিখ গুরু অর্জান দেবজি 1604 সালে এর নির্মাণ কাজ শেষ করেন ও শিখ ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহেব সংকলিত করে স্বর্ণ মন্দির বা দরবার সাহিবে স্থাপন করেন। এরপর 19 শতকে শিখ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মহারাজা রঞ্জিত সিং মন্দিরের উপরের অংশটি সোনার পাত দিয়ে মুড়ে দেন, যার জন্য এই মন্দিরের নাম হয় স্বর্ণ মন্দির। হিন্দু ও ইসলামিক স্থাপত্যশৈলীতে গড়ে তোলা এই মন্দিরটি মোড়া রয়েছে প্রায় 750 কেজি সোনার পাত দিয়ে। মন্দিরে রয়েছে কালজয়ী ঈশ্বরের সিংহাসন অকাল তখ্ত। এই মন্দির শিখ ধর্মের সবচেয়ে পবিত্র মন্দির, যা সকল ধর্ম ও বর্ণের মানুষের জন্য সম্পূর্ণভাবে উন্মুক্ত। মন্দির কমপ্লেক্সের দক্ষিণ পূর্ব দিকে রয়েছে গুরু কা লঙ্গর। এই ডাইনিং হলে প্রতিদিন 60 থেকে 80 হাজার তীর্থযাত্রী প্রার্থনার পর প্রসাদ গ্রহণ করেন। প্রসাদ সম্পূর্ণ বিনামূল্যেই দেওয়া হয়। গুরু কা লঙ্গর ছাড়াও মন্দিরের ঘড়িযুক্ত নতুন প্রবেশপথের প্রথম তলায় রয়েছে একটি মিউজিয়াম। তবে অতিরিক্ত ভিড়ের কারণে গুরু কা লঙ্গর কিংবা মিউজিয়াম কোনোটাই দেখানো সম্ভব হল না। স্বর্ণ মন্দির প্রতিদিন 24 ঘন্টাই খোলা থাকে। ঢুকতে কোনো প্রকার প্রবেশ মূল্য লাগে না। স্বর্ণ মন্দির দর্শন আমাদের হয়ে গেছে। এখন আমরা যাব জালিয়ানওয়ালাবাগ। গোল্ডেন টেম্পল থেকে মিনিট খানেক এগিয়ে এই ডান দিকে হচ্ছে জালিয়ানওয়ালাবাগ, এই হচ্ছে তার প্রবেশ পথ। 1919 সালের 6 ফেব্রুয়ারি ভারতে প্রবর্তিত হলো রাওলাট আইন। সেই আইনে কি বলা হয়েছিল না, ভারতীয়দের বিনা গ্রেপ্তারি ওয়ারেন্টে গ্রেপ্তার করা যাবে, বিনা বিচারে আটকেও রাখা যাবে। তো ওই বছরই 13 এপ্রিল এই আইনের প্রতিবাদ করতে এই যে গ্রাউন্ড জালিয়ানওয়ালাবাগ, এখানে এক বিশাল জনতা বৈশাখী মেলার সময় উপস্থিত হয়েছিলেন, সভা করছিলেন এবং তারা ছিলেন একেবারেই নিরস্ত্র নিরীহ মানুষ, শুধু প্রতিবাদ করছিলেন। জেনারেল ডায়ার খবর পেয়ে সেই নিরীহ জনতার উপরে
সসৈন্যে আক্রমণ করে গুলি চালান। এই গ্রাউন্ডটার মাত্র একটা দিক দিয়েই ঢোকা বেরোনো যায়, সেই জায়গাটা অবরুদ্ধ করে নৃশংসভাবে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করেন। প্রায় 1200 মানুষ সেই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন। এই সেই জালিয়ানওয়ালাবাগ যেখানে আমি দাঁড়িয়ে আছি। আমাদের স্বাধীনতা সংগ্রামের যেমন এটা একটা স্মারক, পাশাপাশি একটা গভীর দুঃখের অধ্যায় রচিত হয়েছিল এই প্রান্তরে। সারা দেশ জুড়ে প্রতিবাদ হয়েছিল এই ঘটনার, এবং রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি এই ঘটনার জন্য ত্যাগ করেছিলেন। আসুন পায়ে পায়ে ঘুরে দেখে নিন। জালিয়ানওয়ালাবাগে যে নৃশংস হত্যাকাণ্ড সেদিন ঘটেছিল তার স্মৃতিচিহ্ন বুকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই দেয়াল। এই যে দেয়ালের গায়ে যে স্কোয়ার জায়গাগুলো দেখছেন, প্রত্যেকটাতে রয়েছে সেই দিনের গুলির দাগ। যে গুলি যে মানুষদের গায়ে লাগেনি সেগুলো এই দেয়ালে গেঁথে গেছে। এখানে চিহ্ন করে সেই স্মৃতি এখানে রাখা হয়েছে। বড় দুঃখের স্মৃতি, বড় বেদনার স্মৃতি। বেদনাবিধুর ইতিহাসের সাক্ষী হিসেবে পার্কের শেষ প্রান্তের দেওয়ালে গাঁথা হয়ে রয়েছে 36টি গুলির চিহ্ন। শোনা যায় 1650 রাউন্ড গুলি নাকি সেদিন চালানো হয়েছিল নিরস্ত্র জনতার উপরে। আনুষ্ঠানিকভাবে এই ঘটনায় 379 জন নিহত ও 1200 জন আহত বলা হলেও অনুমান করা হয় যে প্রায় 1000 থেকে 1200 মানুষ এই ঘটনায় সেদিন প্রাণ হারান। জালিয়ানওয়ালাবাগের এই গ্রাউন্ডে যখন নৃশংস হত্যাকাণ্ড চলছিল, সেই সময় আতঙ্কিত জনতার অনেকেই এই কুয়োর মধ্যে প্রাণ বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন, যার ফলে তাদের গুলিতে মৃত্যু না হলেও সলিল সমাধি হয়ে মৃত্যু ঘটেছিল। পরবর্তীকালে 120 জনের মৃতদেহ এই কুয়োর থেকে উদ্ধার হয়। স্বাধীনতার পর জালিয়ানওয়ালাবাগের শহীদদের স্মরণে এই স্মারকটি নির্মিত হয়। 1961 সালের 13 এপ্রিল তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ এই স্মারকটি উদ্বোধন করেন। স্মারক স্তম্ভ ছাড়াও জালিয়ানওয়ালাবাগে রয়েছে সালভেশন গ্রাউন্ড। এছাড়াও রয়েছে ইতিহাসকে ফিরে দেখার জন্য বেশ কিছু গ্যালারি। রয়েছে অমর শহীদদের স্মরণে অমর জ্যোতি। জালিয়ানওয়ালাবাগ খোলা থাকে সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। ঢুকতে কোনো প্রকার প্রবেশ মূল্য লাগে না। জালিয়ানওয়ালাবাগ থেকে বেরিয়েই ডান দিকে রয়েছে লস্যির দোকান। এখানে অনেকগুলি লস্যির দোকান রয়েছে। আমি এখন 1 কাপ লস্যি খাবো, ভীষণ তৃষ্ণা পেয়েছি। জালিয়ানওয়ালাবাগ দেখে বেরিয়ে লস্যি ও কিছু স্ট্রিট ফুড চেখে নিয়ে আমরা হোটেলে ফিরে এলাম। আমাদের পরের গন্তব্য আটারি ওয়াঘা বর্ডার। এখন বেলা প্রায় 1:30। আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই ওয়াঘা আটারি বর্ডারে যাব। আমাদের গাড়ি ভাড়া করাই রয়েছে, বড় গাড়ি। তবে আপনি যদি ইচ্ছা করেন স্বর্ণ মন্দিরের কাছ থেকে অটো ভাড়া করতে পারেন বা গাড়ি ভাড়া করতে পারেন। অটোর ক্ষেত্রে 200 টাকা পার হেড, অর্থাৎ শেয়ারে আপনি যেতে পারেন। এছাড়া সম্পূর্ণ অটো যদি ভাড়া নেন 1200 টাকার মতো ভাড়া পড়বে। তবে অটোতে গেলে একটা অসুবিধে হতে পারে,
সাধারণত আমি যতদূর জানি অটো কিন্তু সম্পূর্ণ যায় না, কিছুটা যাওয়ার পরেই আপনাকে নামিয়ে দেবে, আপনাকে বাকি পথ রিকশায় যেতে হবে। এই ঝামেলাটা যদি এড়াতে চান তাহলে এই ধরনের গাড়ি বুক করবেন। এই গাড়িগুলো একটু বেশি চাইবে, কিন্তু আপনি সম্পূর্ণ পথ গাড়িতেই যেতে পারবেন। তবে যদি আপনারা দলে ভারী হন তবেই, নাহলে কিন্তু আপনাকে ওই অটোতেই যেতে হবে। অমৃতসর থেকে আটারি ওয়াঘা বর্ডারের দূরত্ব প্রায় 36 কিলোমিটার। গাড়ি যায় গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরে। এই রোডের উপরই ভারতের আটারি ও পাকিস্তানের ওয়াঘা, এই দুই গ্রামের সীমান্তে রোজ বিকেলে দুই দেশের এক সামরিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। আমরা চলেছি সেই প্রদর্শনীর সাক্ষী হতে। আমি চলে এসেছি আটারি ওয়াঘা সীমান্তে। আজকে রবিবার, প্রচুর ভিড় হয়েছে। আমরা দুটোই রওনা দিয়েছিলাম, এখন 3টে বাজে, প্রায় ঘন্টাখানেক লাগলো 36 কিলোমিটার আসতে। তো আমি বলবো যে ছুটির দিনগুলো অ্যাভয়েড করতে। আমরা পারিনি, আমাদের প্রোগ্রামে পড়ে গেছে, কিন্তু ছুটির দিন এখানে প্রচুর ভিড় হয় আর গ্যালারিতে জায়গা পাওয়া মুশকিল হয়ে যায়। তো এছাড়াও আপনাদের বলবো 3টের মধ্যে চলে আসতে। 5টা থেকে সেরিমনি শুরু, 3টের মধ্যে যদি আসতে পারেন মোটামুটি জায়গা পাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো চলুন দেখা যাক আমাদের ভাগ্যে কী রয়েছে। আটারি ওয়াঘা বর্ডারে ঢোকার আগে নিরাপত্তার স্বার্থে নারী পুরুষকে পৃথক লাইনে আলাদা করে চেক করা হয়। সঙ্গে ব্যাগ থাকলে ব্যাগ খুলে ভালোভাবে চেকিংয়ের পর তবেই আপনি ভিতরে ঢোকার অনুমতি পাবেন। নারী পুরুষের চেকিং লাইন আলাদা হলেও এইখানে এসে আবার লাইন এক হয়ে যাচ্ছে। তো চেকিংটা আলাদা হলো, তবে একটা জিনিস মাথায় রাখবেন, সঙ্গে কিন্তু কোনো ধরনের এমন কিছু রাখবেন না যেটা উত্তেজনা সরাতে পারে, অর্থাৎ লাঠি, ছোটা, সেলফি স্টিক বা দেশলাই, লাইটার, এগুলো কিন্তু এখানে ফেলে দিতে হবে। এমন কিছু আনবেন না, মানে সঙ্গে যত কম জিনিস আনা যায় ততই ভালো। এই বর্ডারের আমাদের যে দিক, অর্থাৎ আমার বাঁ দিক, এটা হচ্ছে আটারি বর্ডার, আর পাকিস্তানের দিক হচ্ছে ওয়াঘা বর্ডার। আটারি ওয়াঘা বর্ডারের এই সামরিক প্রদর্শনী 1959 সাল থেকে প্রায় একটানাই হয়ে আসছে। প্রতিদিন সূর্য ডোবার আগে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স ও পাকিস্তান রেঞ্জারদের এই সামরিক প্রদর্শনীর পর উপযুক্ত সম্মান প্রদর্শন করে দুই দেশের পতাকা সেদিনের মতো নামিয়ে নেওয়া হয়। আমরা অনুষ্ঠান শুরু হওয়ার প্রায় ঘণ্টাখানেক আগেই গ্যালারিতে উপস্থিত হই। প্রায় 4:45 নাগাদ দেশাত্মবোধক গান ও নাচের পর শুরু হয় সামরিক প্রদর্শনী। তবে এই প্রদর্শনী দেখার জন্য ভারতের দিকে গ্যালারি ভর্তি লোক থাকলেও পাকিস্তানের দিকে তেমন দর্শক চোখে পড়ল না।
প্রদর্শনী ছিল দেশপ্রেমের আবেগে ভরপুর। প্রদর্শনীর শেষে দুই দেশের পতাকাই উপযুক্ত সম্মান প্রদর্শন করে নামিয়ে নেওয়া হলো, আর আমরাও অনুষ্ঠান শেষে ফিরে চললাম অমৃতসরের দিকে। আটারি ওয়াঘা বর্ডার থেকে ফিরে আমি চলে এসেছি এই দুর্গিয়ানা মন্দিরে। এটি মা দুর্গার মন্দির। মন্দিরটির বেশিরভাগটাই সোনায় মোড়া এবং একদম স্বর্ণ মন্দিরের মতোই পুকুরের মধ্যে মন্দির। আমি যদি ভেতরে ছবি তোলার অনুমতি পাই অবশ্যই আপনাদের দেখাবো। সন্ধেবেলায় হোটেল থেকে মিনিট 20 হেঁটে পৌঁছে গেলাম দুর্গিয়ানা মন্দিরে। এই মন্দির মা দুর্গার মন্দির। 1921 সালে গুরু হরসাইমাল কাপুর মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরের স্থাপত্য অনেকটাই স্বর্ণ মন্দিরের মতো। স্বর্ণ মন্দিরের মতোই মন্দিরটি একটি পবিত্র হ্রদের মাঝখানে নির্মিত। সেতু দিয়ে সেই মন্দির দর্শনে যেতে হয়। মন্দিরের গম্বুজ ও গায়ে রয়েছে সোনার প্রলেপ। এই মন্দিরে মা দুর্গার সাথে লক্ষ্মী ও বিষ্ণু পূজিত হন। দুর্গিয়ানা মন্দির খোলা থাকে ভোর 5টা থেকে বেলা 1:15 ও বিকেল 3টে থেকে রাত 10টা পর্যন্ত। ঢুকতে কোনো প্রকার প্রবেশ মূল্য লাগে না। অমৃতসর ভিডিও শেষ করব রাতের স্বর্ণ মন্দিরের দৃশ্য দিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে তবে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ও আপনার মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান। দেখা হচ্ছে কাশ্মীর ভ্রমণের আগামী পর্ব বৈষ্ণোদেবী যাত্রা গাইডে। সকলে সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।